জনস্বার্থে বিরোধী দলের সাথে যে কোনো আলোচনায় বসতে প্রস্তুত সরকার, সংসদে জানালেন প্রধানমন্ত্রী। বিভাজনের রাজনীতি নয়, দেশ এগিয়ে নিতে চান ঐক্যের ভিত্তিতে। বাংলাদেশের মানুষের স্বার্থ, যে আলোচনা করলে বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা হবে, যে কাজ করলে বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা হবে, ইনশাল্লাহ আমরা অবশ্যই সে কাজ করব। ভুয়া এজেন্সির নামে ফতুল্লা ডিপো থেকে বিপুল পরিমাণ তেল পাচার। যমুনার অনুসন্ধানে কয়েকটি চক্রের সন্ধান, সদুত্তর নেই কর্তৃপক্ষের। প্রতিদিন মাল চালান 1 লাখ লিটার প্রতি মাসে। আপনার দরকার ছিল আপনার 1 গাড়ি দেওয়া 9,000 করে দেওয়ার। আপনার বড় বড় অফিসাররা যে মাল খাইয়া তেল দিয়ে দিয়েছে, এটি সরকার চোখে দেয় না। হ্যাঁ, খরচ দেয়, মানে আমরা মাল উঠে বিক্রি করি। তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। এল নিনোর প্রভাবে দেশেও বাড়তে পারে তাপমাত্রা। হিটস্ট্রোকের ঝুঁকি কমাতে দীর্ঘ সময় কড়া রোদে না থাকার পরামর্শ। গরমে তো গাড়ি চালানো যায় না, কষ্ট হইতেছে। তাপমাত্রাটা অনেক বেশি এবং বাইরে টিকে থাকাটা আসলে খুবই জুলুম। মে মাসে আপনার ধরেন শেষের দিকে যায় তাপমাত্রা অনেকটা বেড়ে যাবে, আবার এমনকি ওই সময় সিভিয়ার হিট হয়ে আসার সম্ভাবনা রয়েছে। পাচার হওয়া অর্থ উদ্ধারে নেই দৃশ্যমান অগ্রগতি। এখনো হয়নি কোনো বাণিজ্যিক চুক্তি। রাজনৈতিক সদিচ্ছা জরুরি মনে করেন বিশ্লেষকরা। দখলের দূষণে বিপন্ন চট্টগ্রামের প্রাণপ্রবাহ কর্ণফুলী নদী। আশঙ্কাজনক হারে কমেছে পানি ধারণ ক্ষমতা। বাগেরহাটে অপরিকল্পিত খাল খননে পরিবেশ বিপর্যয়ের শঙ্কা। ইরান যুক্তরাষ্ট্রকে আলোচনায় বসাতে তৎপর পাকিস্তান। মার্কিনিরা অঙ্গীকার না রাখাই বাধা, দাবি পেজেশকিয়ানের। লেবাননে তাণ্ডব চালিয়ে যাচ্ছে ইসরায়েল। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ শুরু। প্রথম ধাপে লড়াই 152 আসনে। ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতার মুখোমুখি বিজেপির শুভেন্দু। এবং সাগরিকার পরিচিত কন্ডিশনে কিউএদের হারিয়ে হ্যাট্রিক সিরিজ জিততে চায় বাংলাদেশ। ইনজুরি কাটিয়ে পুরো ফিট শান্ত মুস্তাফিজ। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যমুনা নিউজে। আপনাদের সাথে আছি আমি মশিউর অনিক। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। জনগণের স্বার্থে বিরোধী দলের সাথে যে কোনো আলোচনায় বসতে প্রস্তুত আছে সরকার। সংসদে এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, দেশ ও মানুষের স্বার্থ রক্ষার্থে সরকার এবং বিরোধী দলের মধ্যে কোনো মতপার্থক্য নেই। জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বাস্তবসম্মত প্রস্তাব দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন সরকার প্রধান। তেল বলবো না, জ্বালানির কোনো সংকট নাই। বুধবার সংসদ অধিবেশনে জ্বালানি সংকট ব্যবস্থাপনায় সরকারের কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ প্রসঙ্গে জানতে চেয়ে বিরোধী দলীয় নেতার নোটিশ জাতীয় সংসদে উত্থাপন। এটা একটা ক্রাইসিস, আমরা আগেই বলেছি যে এটা আমাদের সরকারের তৈরি নয়, কিন্তু ডিমান্ড ম্যানেজমেন্টে বেশ কিছু প্রবলেম হয়েছে। সংসদে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে বিরোধী দলীয় নেতার আলোচনার প্রস্তাবের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বর্তমান বৈশ্বিক বাস্তবতায় জ্বালানি, অর্থনীতি, নিরাপত্তা সবকিছুই অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু। প্রত্যেকটি রাজনৈতিক দল আমরা মনে হয় একটি জায়গায় উপনীত হয়েছি যে আমাদের আর যা কিছু ব্যাপারে মতপার্থক্য থাকুক না কেন, দেশ এবং দেশের মানুষের স্বার্থ রক্ষার ব্যাপারে আমাদের কোনো মতপার্থক্য নেই। প্রধানমন্ত্রী আরো বলেন, জনস্বার্থে যে কোনো প্রস্তাব বিবেচনায় নিতে প্রস্তুত তার সরকার। তাই বিভাজনের রাজনীতি নয়, ঐক্যের ভিত্তিতে এগিয়ে যেতে চান। কাজেই বাংলাদেশের মানুষের স্বার্থ, যে আলোচনা করলে বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা হবে, যে কাজ করলে বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা হবে, ইনশাল্লাহ আমরা অবশ্যই সে কাজ করব। বিরোধী দলের প্রস্তাব প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, সরকার ও বিরোধী দল একসঙ্গে বসে আলোচনা করলে কার্যকর সমাধান বের করা সম্ভব। এক্ষেত্রে সংসদ কি প্রধান প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করেন। বিরোধী দলীয় নেতা একটি প্রস্তাব দিয়েছেন যে আমরা বিরোধী দল, সরকারি দল সকলে মিলে কেন আমরা আলোচনা করতে পারি না। আমি সংসদকে অবহিত করতে চাই সংসদ নেতা হিসাবে যে অবশ্যই আমরা বিরোধী দলকে আমন্ত্রণ জানাবো, আমাদের অবস্থান থেকে আমরা বসবো, আমরা আলোচনা করব।
এ সময় জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বাস্তবসম্মত প্রস্তাব দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন প্রধানমন্ত্রী। প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি দেশ, প্রত্যেকটি জাতির জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এর আগে বিরোধী দলীয় নেতা জানান, দেশের স্বার্থে সহযোগিতার জন্য প্রস্তুত তারা। আমাদের কিছু প্রপোজাল আছে, আমরা আপনাদের হাতেই তুলে দেব, কারণ এক্সিকিউশন হবে আপনাদের মাধ্যমে। আমরা যে প্রস্তাব দিয়েছি, আমরা আছি, আমাদের জায়গায় আছি, আমরা যে কোনো কোঅপারেশনের জন্য রেডি, এবং সরকার কিভাবে নেবে এটা সরকারের ব্যাপার। আলোচনা ও সহযোগিতার মাধ্যমে গণতান্ত্রিক অগ্রগতি সম্ভব, এমন প্রত্যাশা সরকার ও বিরোধী দলের। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। রাজধানী সহ সারা দেশে যখন জ্বালানি তেলের জন্য হাহাকার, তখন অস্তিত্ব নেই এমন এজেন্সির নামেও দিনে 9 থেকে 18,000 লিটার জ্বালানি তেল ফতুল্লা ডিপো থেকে চলে যাচ্ছে নামে বেরাবে। এতে জড়িত কয়েকটি চক্র আর ডিপোর সাথে যোগাযোগ তাদের। এমনই ভুয়া এজেন্সি আর চক্রের সন্ধান পাওয়া গেছে যমুনার অনুসন্ধানে। ডিপো থেকে সরানো তেল যাচ্ছে অনুমোদনহীন জায়গায়। বিস্তারিত দেখুন আমারই করা এক প্রতিবেদনে। রাজধানীর পাম্পের লম্বা লাইনের ভিডিওটি কয়েকদিন আগের। কোথাও তেল নেই, আবার কোথাও মিলছিল না কাঙ্ক্ষিত জ্বালানি। ভোক্তাদের অভিযোগ তেল নেই, সরকারের দাবি সংকট নেই। বিপরীতমুখী বাস্তবতার নৈপথ্যর কারণ খুঁজতে নামে টিম যমুনা। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ দেশের জ্বালানি সরবরাহের অন্যতম বড় ডিপো মেঘনা অয়েল। এখানে প্রতিদিন ভোরে বিপিসি থেকে পাঠানো হয় একটি তালিকা ধরে নির্ধারণ কোন প্রতিষ্ঠান কি পরিমাণ তেল পাবে। সেই হিসেবেই তেল সরবরাহ হয় ফিলিং স্টেশন ও অনুমোদিত এজেন্সিগুলোতে। খবর আসে, কাগজে কলমে যাই থাকুক, অনিয়ম ঘটছে তেল সরবরাহে। নিয়মের বাইরে সরানো হয় বিপুল পরিমাণ তেল। আপনি যদি পাম্পের মধ্যে প্রতিদিন মাল চালান 1 লাখ লিটার প্রতি মাসে, আপনার দরকার ছিল আপনার এক গাড়ি দেওয়া 9,000 করে দেওয়ার। আপনার মালিবাগটার গেটটা কদমতলি লাগছে, ঢাকা কদমতলি। এই এজেন্সি নাই, এজেন্সি বন্ধ। মজুদ যে সরকার রাখতেছে আন্দাজে মনে করেন যে বড় বড় অফিসাররা যে মাল খায়া তেল দিয়ে দিয়েছে, এটি সরকার চোখে দেয় না। সন্দেহ আর অপেক্ষার এক পর্যায়ে ডিপো থেকে বেরিয়ে আসছিল তেলবাহী একটি গাড়ি। চালান যাচাই করে জানা গেল, মায়ের দোয়া এজেন্সি নামে এক প্রতিষ্ঠানের তেল নিয়ে যাচ্ছে গাড়িটি। ড্রাইভারের দাবি, গাজীপুরে সরবরাহ দিতে যাচ্ছেন তারা। গাজীপুরের তেল? জি, গাজীপুরের পাম্পে যাবে। গাড়িটি অনুসরণ করতে গিয়ে মিলল ভিন্ন চিত্র। কোনো অনুমোদিত ফিলিং স্টেশনে নয়, বরঞ্চ একটি বেসরকারি প্রতিষ্ঠানে তেল সরবরাহ করেন তারা। না ভাড়া মানে আমরা হ্যাঁ লাভ দিই একটা পার্সেন্ট ওই জাকির। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খরচ দেই, মানে আমরা মাল উঠে বিক্রি করি। হ্যাঁ, একটা ঢাকা, একটা মালিবাগ, একটা হইল গিয়া কদমতলি, আর একটা হইল গিয়া মালিবাগ। না, আমার কোনো চেঞ্জ নেই। আমার তো তেল দিছি এই জায়গার টাইম অর্ডার দিছি 9,000। অর্থাৎ লাইসেন্স বৈধ হলেও সেটি ব্যবহার করছে ভিন্ন কেউ। এই বিষয়ে কোনো বৈধ চুক্তি বা কাগজপত্র দেখাতে পারেনি সংশ্লিষ্টরা। আমার কোম্পানি খুঁজতে যান, আমার তো ক্ষতি করবেন। মানে এটা যে ঠিকানা, ওই ঠিকানা লিখতে হতো, ওইটাই কদম তুলি, ওইটাই রায়ের বা ওইটা যাচাই করে দেখেন। যাওয়া যাক ঠিকানায়। এজেন্সির দেওয়া ঠিকানায় কোনো অফিসেরই অস্তিত্ব নেই। স্থানীয়দের কেউই চেনেন না এই প্রতিষ্ঠান। না, মায়ের দোয়া এন্টারপ্রাইজ নামে এখানে কোনো অস্তিত্ব নেই, বা এখানে কোনো ডিলারশিপ বা কোনো দোকানদার এরকম নাই কেউ। মায়ের দোয়া এন্টারপ্রাইজ না, এরকম কোনো ব্যাপারে নাই। আমি কদমতলি এখানে প্রায় 30 বছর যাবত আছি, তো এরকম নাম এখনো শুনি নেই আর দেখিও নেই। তো আপনাদের মুখে ফার্স্ট টাইম শুনলাম আর কি। ঠিকানায় অস্তিত্ব না পাওয়া গেলেও এই এজেন্সির নামেই প্রতিদিন প্রায় তোলা হয় 9 থেকে 18,000 লিটার তেল। মাসে তার পরিমাণ গিয়ে দাঁড়ায় প্রায় 2,70,000 থেকে 5,40,000 লিটার পর্যন্ত। মেঘনা পেট্রোলিয়ামের কর্মকর্তাদের সঙ্গে এই বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউ। অনানুষ্ঠানিকভাবে একাধিক কর্মকর্তা জানান, লাইসেন্স ভাড়া বা হস্তান্তরের কোনো বৈধ সুযোগই নেই। এজেন্সির লাইসেন্স হ্যান্ডওভার করা যায় না। এখন এটা কিভাবে কাছে ভাড়া দিচ্ছে, এটা আমাদের
পুরো সরবরাহ ব্যবস্থার ভেতরেই যেন লুকিয়ে আছে এক অদৃশ্য চক্র। ডিপো থেকে তেল বের হওয়ার পর কোথায় যাচ্ছে তার সুনির্দিষ্ট কোনো জবাব নেই সংশ্লিষ্টদের কাছে, বরং একের পর এক অসঙ্গতি আরও বাড়াচ্ছে সন্দেহ। এর প্রভাব পড়ছে সরাসরি সাধারণের জীবনে। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও জ্বালানি খুঁজছেন গ্রাহকরা। মশিউর অনিক, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর ফিলিং স্টেশনের সার্বিক চিত্র জানতে আমরা আমাদের সহকর্মীদেরকে যোগ করে নিতে চাই, তবে শুরুতেই পরিবাগে চলে যাব। সেখানে আছেন আমাদের সহকর্মী শওকত মঞ্জু শান্ত। শান্ত, পরিবাগে আপনি এখন অবস্থান করছেন, সেখানে পরপর দুটো পাম্প আছে। তো আজ জ্বালানি তেলের সরবরাহ সেই দুটো পাম্পকে কেমন দেখতে পাচ্ছেন? গত কয়েকদিনের তুলনায় যানবাহনের সারি কমেছে কিনা? অনেক এইটি আসলে আপেক্ষিক একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমি বেশ কয়েকজন ক্রেতার সাথে এখানে কথা বলছিলাম, যারা এখানে লাইনে অবস্থান করছিলেন, তেলের জন্য অপেক্ষায় ছিলেন। তারা বলছেন যে আসলে অবস্থার বা ভোগান্তির পরিবর্তন হয়নি। কেউ বলছিলেন যে আগের চেয়ে তেল কিছুটা বেশি দেওয়া হচ্ছে, অর্থাৎ যারা ফুয়েল পাস পেয়েছেন তাদের বাইকে আগে 1000 টাকার তেল দেওয়া হতো, এখন আজকে তারা 1400 টাকার তেল পাচ্ছেন। এবং অনেকে আবার ফুয়েল পাস কিভাবে সংগ্রহ করবেন, আদৌ সেটা পাওয়া যাচ্ছে কিনা সেটি নিয়ে তারা একটা সন্দিহান অবস্থায় রয়েছেন। তারা সঠিক তথ্যটা জানেন না এবং অপেক্ষার যে প্রহর সেটি কিন্তু আসলে দীর্ঘ হচ্ছে বলে অনেকে অভিযোগ করেছেন। অনেকেই রাতের থেকে এখানে সিরিয়াল দিয়ে রেখেছেন এবং সকাল 8টা থেকে এখানে তেল বিক্রি করা শুরু হলো এবং এই পেট্রোল পাম্পে আসলে সকাল 8টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত তেল দেওয়া হয়। এর একটি সুনামও রয়েছে, এমন সুনামের কারণে মানুষের চাপও এখানে বেশি। অবস্থার পরিবর্তনের কথা যদি বলি, আমরা ঠিক তার পাশের যে পাম্পটি রয়েছে এই পাম্পে কিন্তু বিগত 2 সপ্তাহ ধরে এখানে সকালবেলা এসে কোনো দিনই দেখতে পাইনি যে তেল দেয়া হচ্ছে। আজকে আমরা সেটি দেখতে পাচ্ছি যে এখানে তেল দেওয়া শুরু হয়েছে এবং গ্রাহকরা এখানে কিন্তু তেল সংগ্রহ করতে পারছেন। পরিমাণের বিষয়টি আপেক্ষিক অবস্থায় রয়েছে। ফুয়েল পাস যারা দেখাতে পারছেন তারা 1400 টাকার অর্থাৎ 10 লিটার তেল পাচ্ছেন এবং এখানে যে বর্ধিত মূল্য, সেই বর্ধিত মূল্যের পরে মানুষের যে অপেক্ষার তালিকা বা সারি সেটি আসলে কমে আসবে বলে অনেকে প্রত্যাশা করেছিলেন। সেটি নিয়ে অনেকের অভিযোগ রয়েছে যে আসলে পরিপূর্ণ টাঙ্কি ফুল করে যে তেল দেওয়ার বিষয়টি সেটি যদি আসলে নিশ্চিত করা যেত তাহলে তাদের যে অপেক্ষার জায়গাটি সেটি অনেকটা কমে আসতো এবং দীর্ঘ সারির যে বিষয় সেটিও অনেকটা লাঘব হতো এবং ভোগান্তির জায়গাটা অনেকটা কমে আসতো বলে তারা অনেকে বলছেন। এবং গাড়ির ক্ষেত্রে আমরা দেখছি যে নির্দিষ্ট পরিমাণ তেল দেওয়া হচ্ছে। তারা দাবি করেছেন যে আসলে নিজ নিজ প্রয়োজন মাফিক যদি তেল তারা সংগ্রহ করতে পারেন সেই ক্ষেত্রে ভোগান্তি অনেকটা কমে আসতে পারে। অনেক যেমনটা শান্ত বলছিলেন, অভিযোগ তো আছে এখন পর্যন্ত রাজধানীতে তেল সরবরাহ নিয়ে। আমরা একটু রাজধানীর বাইরের দিকে তাকাতে চাই, অর্থাৎ সাতক্ষীরাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন সাতক্ষীরা থেকে আকরামুল ইসলাম। আমরা আকরামের কাছে জানতে চাই, আসলে আকরাম, এই যে গ্রাহকরা তেলের যে চাহিদা তা ঠিকঠাক মতোভাবে নিজেদের চাহিদা পূরণ করতে পারছেন কি এবং দামের ব্যাপারে তাদের প্রতিক্রিয়াটাই বা কী? দামের ব্যাপারে শুরুতেই বলতে চাই, দাম নিয়ে ক্রেতাদের কোনো অভিযোগের বিষয়ে আমাদের তারা কখনো অভিযোগ করেনি। তারা যেটি বলছেন যে তেল পেতে যে ভোগান্তির শিকার হতে হচ্ছিল সেটি না হয়ে যদি দাম বাড়ানো হয় তাদের কোনো অভিযোগ নেই, তবে তেলটি যেন তারা ঠিকঠাক মতো পায় এমনটি তাদের দাবি ছিল। তো এখন সাতক্ষীরা জেলায় 29টি পেট্রোল পাম্প রয়েছে, অধিকাংশ পেট্রোল পাম্পই বন্ধ রয়েছে। আমি যে পেট্রোল পাম্পটিতে রয়েছি সেই পেট্রোল পাম্পে এখানে 3000 লিটার পেট্রোল, 3000 লিটার অকটেন এবং 4500 লিটার ডিজেল সরবরাহ করা হবে এবং সকাল 8টা থেকে কিছুক্ষণ আগে থেকেই কিন্তু এটি শুরু হয়েছে এবং যে গ্রাহকরা কিন্তু গেল রাত থেকেই লাইনে ছিলেন, অপেক্ষায় ছিলেন এই তেলটি কখন সরবরাহ করা হবে। এবং যদি সার্বিক চিত্র বলি, যে পূর্বের যে অবস্থা ছিল তা থেকে যে অবস্থার পরিবর্তন হয়েছে তেমনটি বলা যাবে না। এবং সাতক্ষীরা জেলায় যে রেশনিং পদ্ধতিতে তেল ইতিপূর্বে দেওয়া হচ্ছিল এখনো ঠিক ওই অবস্থায় রয়েছে, তবে কোনো কোনো সময় গ্রাহকদের চাহিদা অনুযায়ী তেল সরবরাহ করছেন। যখন সরবরাহ হয়তো বাড়তি থাকছে সেই মুহূর্তে একটু গ্রাহকদের চাহিদা অনুযায়ী তেল দেওয়া হচ্ছে। আজকে এখানে যে পাটকেলঘাটার মজুমদার ফিলিং স্টেশন, এখানে 500 টাকা করে তেল দেওয়া হবে এমনটি আমাদেরকে জানিয়েছিলেন এখানকার যিনি ট্যাগ অফিসার। অনেক
আকরাম, আপনাকে ধন্যবাদ সবশেষ খোঁজখবর রাখার জন্য। পরিবহন ভাড়া বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে আজ। গতকাল দুপুরে সচিবালয়ে পরিবহন মালিক সমিতির সাথে বৈঠক শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম গণমাধ্যমকে এই কথা নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি সরকারের আনুষ্ঠানিক সিদ্ধান্ত না আসা পর্যন্ত পরিবহন মালিক ও শ্রমিকদের বাস ভাড়া অপরিবর্তিত রাখার নির্দেশ দেয়। বলা হয়, সরকারের পক্ষ থেকে ভাড়া বৃদ্ধির কোনো প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত যাত্রীদের কাছ থেকে বর্তমান হারের চেয়ে বেশি ভাড়া আদায় করা যাবে না। মালিক সমিতি বলছে, পরিবহন খাত বর্তমানে ক্রমবর্ধমান আর্থিক চাপের মুখে রয়েছে। পরিবহনের ভাড়া বৃদ্ধির দাবি জানিয়ে আসছেন সংগঠনটি। তীব্র তাপপ্রবাহে পুড়ছে রাজধানী ঢাকা। অসহনীয় গরমে বিপর্যস্ত জনজীবন। সবচেয়ে বেশি কষ্টে আছে খেটে খাওয়া মানুষগুলো। আবহাওয়া অধিদপ্তর বলছে, এই হিট ওয়েভ থাকবে আরও বেশ কিছুদিন। আর হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে দীর্ঘ সময় কড়া রোদে না থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। জিহাদ ইসলামের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন শওকত মঞ্জুর শান্ত। প্রচণ্ড রোদ আর গরম বাতাসে যেন ঝলসে যাচ্ছে রাজধানী ঢাকা। সকাল থেকেই বাড়ছে তাপমাত্রা, দুপুরে তা পৌঁছাচ্ছে অসহনীয় পর্যায়ে। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় তাপমাত্রা চেয়েও অনুভূত হচ্ছে 2 থেকে 3 ডিগ্রি বেশি। এতে ঘামও বেশি হচ্ছে। তীব্র গরমে কি মানুষ কি পশু পাখি, নাভিশ্বাস উঠছে সবার। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ। রোদে কাজ করতে গিয়ে দম ফেলারও সময় পাচ্ছেন না তারা। থাকবে বেতন ওদের মধ্যে এত গলা শুরু মনে হয় ঠান্ডায় গরম মনে হয় কোথাও পারবে না। গরমে তো আগুন ধরে যায় শরীরে, কোনো ইনকাম নাই, না সব বসা। গরমে তো গাড়ি চালানো যায় না, কষ্ট হয়েছে। কি করতাম, বৃষ্টি নাই। অসহনীয় গরমে দুর্ভোগে পড়েছেন সাধারণ নগরবাসীও। প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না অনেকেই। কালকে দেখলাম 37-38 এরকম, আজকেও সম্ভবত এর চেয়ে কম না বেশি হবে। এতক্ষণ ছিলাম এসির মধ্যে, রাস্তায় যাইতে অবস্থা দেখছেন তো, ঘেমে কি অবস্থা। তাপমাত্রাটা অনেক বেশি এবং বাইরে টিকে থাকাটা আসলে খুবই জুলুম। এই তাপপ্রবাহে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে শিশু ও বয়স্করা। টিনশেড ঘরে বসবাসকারীদের কষ্ট যেন আরও বেশি। বাচ্চারাও সবসময় ঘরে থাকতে চায় না, কিন্তু তারপরেও বাইরে হতে সাহস পাচ্ছে না ছোট বাচ্চাদের নিয়ে। বাইরে বেশি ছিলাম, পরে আপনার গরমের কারণে আমি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছিলাম। কি করি জানো, কাপড় ভিজে তারপরে ঘুমাই, তাও ঘুমায় না। গরমে জোর বেশি যায় না, ঘর থেকে বাড়ায় পড়েছি। তীব্র গরমে বাড়ছে অসুস্থতাও। রাজধানীর হাসপাতালগুলোতে হিট স্ট্রোক ও পানি শূন্যতায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। ডিহাইড্রেশনের কারণে এই ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হতে পারে, কিডনিতে এফেক্ট হতে পারে, এই ধরনের জিনিসগুলি হয় এবং বাচ্চা ফেইন্ট হয়ে যেতে পারে। বাচ্চাকে ছায়ায় রাখতে হবে, ঘন ঘন পানি খাওয়াতে হবে এবং পাতলা কাপড় পরাতে হবে এবং দেখতে হবে বাচ্চার প্রস্রাব ঠিক মতো হচ্ছে কিনা। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে, তবে কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ওই সময় একটা বৃষ্টি হবে, একটা সপ্তাহ ব্যাপী জোরে, সেই সময় তাপমাত্রা অনেকটা কমে যাবে। মে মাসে আপনার ধরেন শেষের দিকে যায় তাপমাত্রা অনেকটা বেড়ে যাবে আবার। এমনকি ওই সময় সিভিয়ার হিট ওয়েভ আসার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে জুন জুলাই আগস্ট থেকে স্ট্রং এল নিনো হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা বিভিন্ন সোর্স এটাকে ইতিমধ্যে প্রকাশ করেছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে বিশ্বব্যাপী এল নিনোর প্রভাবে বাংলাদেশেও বাড়তে পারে তাপমাত্রা। তারতম্য হতে পারে বার্ষিক বৃষ্টিপাতে, ঝুঁকিতে পড়তে পারে প্রাণ প্রকৃতি ও কৃষি। তীব্র তাপপ্রবাহে নদীতে এমন ঝাপাঝাপি এবং ডুব সাঁতার শরীরে অনেক প্রশান্তি যোগায়। আবহাওয়া অধিদপ্তর বলছে, এই তাপপ্রবাহ এই সপ্তাহ চলমান থাকবে। কিছুদিন বৃষ্টির পর মে মাস থেকে আবারও তীব্র গরম পড়ার আশঙ্কা রয়েছে। চিকিৎসকরা বলছেন, এই তাপপ্রবাহের হিট স্ট্রোক থেকে রক্ষা পেতে শরীরে ঠান্ডা যেমন রাখতে হবে, কিছুক্ষণ পরপর পানি পান করতে হবে, পারলে ছায়াযুক্ত জায়গায় থাকতে হবে। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, দেশের হামের প্রকোপ সম্পর্কে আমরা জানার চেষ্টা করব, কারণ বেশ কিছুদিন যাবত উদ্বেগ ছড়াচ্ছে এই হাম। এই পরিস্থিতি সম্পর্কে জানানোর জন্য আমরা চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত করে নিচ্ছি আমাদের সাথে সহকর্মী মনোয়ার হোসেন জুয়েলকে। জুয়েল, হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন করে কত রোগী ভর্তি হয়েছে সে বিষয়টি প্রথমে জানতে চাই। পাশাপাশি সার্বিক পরিস্থিতি এখন হাসপাতালের কেমন দেখতে পাচ্ছেন?
অনেক চাঁপাইনবাবগঞ্জে হামের পরিস্থিতি কোনোভাবেই কিন্তু উত্তরণ হয়নি। গতকাল চাঁপাইনবাবগঞ্জে সদর হাসপাতাল মানে জেলা হাসপাতালে দুঃখিত সারাদিন ৩৫ জন রোগী কিন্তু ভর্তি হয়েছিল। আজকে রাত পর্যন্ত অর্থাৎ সকালে যে আমরা তথ্য জেলা হাসপাতাল থেকে পেয়েছি সে অনুযায়ী কিন্তু নতুন করে 23 জন রোগী ভর্তি হয়েছে। এই পর্যন্ত কিন্তু এই হাসপাতালে সর্বমোট 909 জন হাম আক্রান্ত রোগী চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি চিকিৎসা নিয়েছেন। আপনাকে যদি দেখায় হাসপাতালে শুধু হাম আক্রান্ত রোগী নয়, এখানে 250 শয্যা বিশিষ্ট যে হাসপাতাল সেখানে কিন্তু নিচতলা উপরতলা তৃতীয় তলা পর্যন্ত কিন্তু প্রত্যেকটা ফ্লোরে প্রচণ্ড রোগীর চাপ রয়েছে। বলা যেতে পারে যে প্রতিনিয়ত হামের যে সংখ্যা রয়েছে সেটা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, যেটা খারাপের দিকে যাচ্ছে। পাশাপাশি আইসোলেশন যে ওয়ার্ড রয়েছে সে আইসোলেশন ওয়ার্ডও কিন্তু বৃদ্ধি করা হয়েছে, অর্থাৎ 2টি আইসোলেশন ওয়ার্ড এখন পর্যন্ত কিন্তু তৈরি করা হয়েছে শুধুমাত্র হাম আক্রান্ত রোগীদের জন্য। এটা কিন্তু মানে একেবারে বলা যেতে পারে যে প্রতিনিয়তই নতুন নতুন আক্রান্ত রোগী আসছে। শিশুদের পাশাপাশি কিন্তু বড়রাও কিন্তু এই হাম আক্রান্ত হচ্ছেন বলে আমরা কিন্তু তথ্য পাচ্ছি এবং সেটা কিন্তু উদ্বেগজনক। পাশাপাশি শিশুদের যে সমস্যা, বৈদ্যুতিক যে সমস্যা, সব মিলিয়ে এটা একটা সমস্যার পরিস্থিতি সৃষ্টি করছে অনেক। জুয়েল, ধন্যবাদ আপনাকে হাসপাতাল থেকে সবশেষ খবরাখবর আমাদেরকে জানানোর জন্য হামের বিষয়। পাচার করা অর্থ উদ্ধারে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই, আর বেশ কিছু প্রতিষ্ঠানের সাথে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট বা এনডিএ সই হলেও এখনও বাণিজ্যিক চুক্তি হয়নি। ব্যাংকাররা বলছেন বাংলাদেশ ব্যাংকের পরামর্শ অনুযায়ী পাচার করা অর্থ ফিরিয়ে আনতে কাজ করছেন তারা, তবে এই জন্য সময় দরকার। আশাবাদী বাংলাদেশ ব্যাংকও বিশ্লেষকরা মনে করছেন পাচার হওয়া টাকা ফিরিয়ে আনা কঠিন, সফল হতে দরকার রাজনৈতিক সদিচ্ছা। বিগত সরকারের আমলে ব্যাপক অনিয়ম হয় ব্যাংকিং খাতে, দখলে নিয়ে চালানো হয় লুটপাট, ঋণের নামে বের করে নেওয়া হয় হাজার হাজার কোটি টাকা, যার বড় অংশই পাচার হয়েছে বিদেশে। রাজনৈতিক পট পরিবর্তনের পর পাচার করা অর্থ উদ্ধারে তৎপর হয় বাংলাদেশ ব্যাংক, গঠন করা হয় টাস্কফোর্স। এরপর 1.5 বছর পেরিয়ে গেলেও খুব একটা অগ্রগতি নেই। শুরুতে বাংলাদেশ ব্যাংক নিজে উদ্যোগ নিলেও পরে দায়িত্ব দেওয়া হয় ক্ষতিগ্রস্ত ব্যাংকগুলোকে। 6টি শিল্প গ্রুপের পাচার করা অর্থ উদ্ধারে বিদেশি প্রতিষ্ঠানের সাথে এখন পর্যন্ত 36টি নন ডিসক্লোজার চুক্তি সই করেছে এসব ব্যাংক। বর্তমান গভর্নর মহোদয় এটা আন্তরিক, সেখান থেকে কেউই ফিরে আসে না এবং ব্যাংকগুলোকে স্পেসিফিক দায়িত্ব দিয়েছে। ইতিমধ্যে আমাদের নন ডিসক্লোজার এগ্রিমেন্ট হয়ে গেছে। কমার্শিয়াল এগ্রিমেন্টটা আমরা পরবর্তী পর্যায়ে আমাদের এখন মিনওয়াইল কিছু ডকুমেন্ট এক্সচেঞ্জ অফ ভিউজ চলছে, এই এক্সচেঞ্জ দেখার পরেই তারা এইভাবে কাজ করবে, আমরা আশাবাদী। তবে জির ব্যাপার, বিভিন্ন আইনগত ব্যাপার, ফান্ডারের ব্যাপার, এটা সময় লাগবে, কিন্তু আমরা আমাদের কার্যক্রমটা অব্যাহত রেখেছি। ব্যাংকের মালিকরাই অর্থ পাচারের সাথে জড়িত, তাই এ অর্থ ফিরিয়ে আনার উদ্যোগ কতটা সফল হবে তা নিয়ে সন্দেহ আছে বিশ্লেষকদের। তবে এজন্য রাজনৈতিক সদিচ্ছা জরুরি বলেও মনে করেন তারা। এটা ভালো রেজাল্ট না আসার পেছনে মূল কারণ হচ্ছে যে টাকা পয়সাগুলো যারা নাকি তসরুপ করেছে তারা তো সবাই ব্যাংকেরই লোক, তাই না? ব্যাংকের কর্মকর্তা কর্মচারী এরা কয়জনের বিরুদ্ধে লড়বে, তাই না? তো সেই জন্য আমি বলছিলাম পলিটিক্যাল কমিটমেন্ট একটা দরকার। পলিটিক্যাল কমিটমেন্ট থাকলে তাহলে কর্মকর্তা কর্মচারীরাও তখন আপনার একটা এফোর্ট দিতে পারে। সুতরাং এই এখন যেভাবে হচ্ছে হাফার্টেড, এই হাফার্টেড ওয়েতে এসব কিছু হবে না। বাংলাদেশ ব্যাংক বলছে পাচার করা অর্থ উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। এখানে আইনগত বিষয় জড়িত, যা একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। তবে অর্থ ফেরতের ব্যাপারে আশাবাদী কেন্দ্রীয় ব্যাংক। দেশের আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করতে হয়, সেই মামলায় সরকার কিংবা রাষ্ট্রকে বিজয়ী হতে হয়। তারপর আবার একইভাবে এরই জের ধরে যে সকল দেশে তারা অর্থ পাচার করেছে বলে অভিযোগ আছে, সে সকল দেশের কোর্টের মাধ্যমেও কিন্তু তার বিরুদ্ধে রায় ছিনিয়ে আনতে হয়। এইভাবে তারপর সেগুলো ডিপ্লোমেসির মাধ্যমে আবার ফিরিয়ে আনতে। নতুন করে অর্থ পাচার ঠেকাতে ঋণপত্র খোলার ক্ষেত্রে ব্যাংকগুলো এখন অনেক বেশি সতর্ক বলেও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। দখলে দূষণে এখন অনেকটাই বিপন্ন কর্ণফুলী নদী।
দুই তীরে অবৈধ স্থাপনার ছড়াছড়ি আর চট্টগ্রামের প্রাণখ্যাত এই নদী দিন দিন সংকুচিত হচ্ছে। তলদেশ ভরাট হয়ে জেগে উঠেছে ডুবোচর। আশঙ্কাজনক হারে কমছে পানি ধারণ ক্ষমতা, যা উদ্বেগের বলছেন বিশেষজ্ঞরা। দুই তীরে দাঁড়ালে দেখা যায় নির্বিচারে দখলে বিপন্ন কর্ণফুলী, অবাধে গড়ে ওঠা স্থাপনার ছড়াছড়ি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা মতে গত কয়েক বছরে কর্ণফুলীর পানি ধারণ ক্ষমতা কমেছে 20%। মোহনা থেকে 19 কিলোমিটার পর্যন্ত পারে অবৈধ স্থাপনা 2181টি, যে কারণে প্রাকৃতিকভাবে এবং বাস্তুসংস্থানগতভাবে অস্তিত্ব সংকটে এই নদী। শাহমানত ব্রিজের কাছে নদীর দৈর্ঘ্য ছিল প্রায় 900 মিটার, সেই নদীটা এখানে এখন 450 থেকে 500 মিটার এবং গড় নদীর প্রস্থ কিন্তু 400 থেকে 500 মিটার। অথচ চট্টগ্রামের প্রাণপ্রবাহ এই নদী দেশের অর্থনীতিরও গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। নাব্য রক্ষার নামে কয়েক দফা নামে মাত্র ড্রেজিং হলেও তলদেশ ভরাট হয়ে জেগে উঠেছে অন্তত 22টি নতুন ডুবোচর। নদীর স্বাভাবিক গভীরতা 2 থেকে 5 মিটারে নেমে আসায় বাণিজ্যিক জাহাজ চলাচলও হুমকির মুখে। আমরা 2011 সাল থেকে দেখেছি ড্রেজিং করা হয়েছে, খনন করা হয়েছে, কিন্তু কিছুই হয় নাই। নদীর শুধু স্বাস্থ্যের হানি হয়েছে। সুচিকিৎসার জন্য মানে অভিজ্ঞ ডাক্তার দরকার হয়, সেই অভিজ্ঞ ডাক্তারের হাতেই নদীটা কোনো সময় পড়ে নাই। চট্টগ্রাম মহানগরীর গৃহস্থালী, পয়সহ সব ধরনের বর্জ্য, ময়লা আবর্জনা বিভিন্ন খাল হয়ে সরাসরি গিয়ে মিশে কর্ণফুলী নদীতে। দুই পাড়ের শত শত কলকারখানার দূষিত বর্জ্য জাহাজের পোড়া তেলও পড়ছে অবাধে। এসব বন্ধে কোনো সংস্থারই কার্যকর উদ্যোগ নেই। এখানে একটা রাজনৈতিক একটা সিদ্ধান্ত দরকার, কর্ণফুলীকে আমরা বাঁচাবো কিনা, আর বাঁচাতে গেলে কি করতে হবে সেটাও কিন্তু সবার জানা আছে। প্রথমে অবৈধ এগুলোকে সরাতে হবে। আমরা সমস্ত মালামাল কাপ্তায় চিহ্নিত অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে কদিন আগেও মানববন্ধন করেছেন পরিবেশ রক্ষা আন্দোলন কর্মীরা। কর্ণফুলীকে বাঁচাতে এই অঞ্চলের রাজনীতিবিদরা নানা সময় নানা ধরনের প্রতিশ্রুতি দিয়েছেন। নির্দেশনা এসেছে আদালত থেকেও। জাতীয় নদী রক্ষা কমিশনও এই নদীকে দখল ও দূষণমুক্ত করার আহ্বান জানিয়েছে। তবে দেশে এবার নির্বাচিত সরকার, তাই পুরনো প্রশ্ন ফের করতে হয়, কর্ণফুলীকে কি শুধু আমরা ব্যবহারই করে যাব নাকি বাঁচানোরও উদ্যোগ নেব? জুবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। বাগেরহাটের শরণখোলায় খাল খননের জন্য ব্যবহৃত যে এক্সকেভেটরে সাথে নিধন হচ্ছে হাজার হাজার গাছ। ক্ষতিগ্রস্ত হচ্ছেন জমির মালিক আর স্থানীয়রা। আর একই সাথে বিপুল পরিমাণ গাছ কাটা পড়ায় পরিবেশ বিপর্যয়ের আলাদা করে শঙ্কা দেখা দিচ্ছে। আর যেন তেনভাবে খাল খননের অভিযোগ তো রয়েছে। গাছ নিধন না করে পরিবেশের ভারসাম্য রক্ষা করে খাল খননের দাবি জানিয়ে যাচ্ছে স্থানীয়রা। খালের নাব্য সংকট দূর করতে চলছে খনন কার্যক্রম। এক্সকেভেটরের গর্জনে কম্পিত পুরো এলাকা। পাশেই পড়ে আছে পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা হাজার হাজার গাছ। এই চিত্র বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা সদর ইউনিয়নের। স্থানীয় জানের পার খালটিতে মাটি আর আবর্জনা জমে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে পানির প্রবাহ। তাই জলাবদ্ধতা সহ সেচ সংকটে ভুগছেন স্থানীয়রা। পরবর্তীতে বেসরকারি উন্নয়ন সংস্থা সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ CNRS খালটি খনন শুরু করে। তবে এর ফলে স্থানীয়দের অনেকে ক্ষতির মুখে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। খাল রয়েছে কোথায়, গাছ কাটি জ্বলাইছে কক্সালি জায়গায়। 20 বছরেও তো এতটুকু গাছ আমার হবে না। তারপরে এভাবে জোর করে নিয়ে যে খাল খনন করতেছে, তাহলে এই খালে আমাদের কি লাভ বা এই ক্ষতিপূরণ আমাকে কে দিবে? খাল খননে যতটুকু উপকার হয়েছে তার চাইতে ক্ষতির সংখ্যা অনেক বেশি হয়েছে এবং খাল যেভাবে কাটা প্রয়োজন ছিল সেইভাবে আমাদের খাল খনন হইতেছে না। একসাথে বিপুল পরিমাণ গাছ নিধনে দেখা দিয়েছে পরিবেশ বিপর্যয়ের শঙ্কা। সচেতন হয়ে খনন কাজ পরিচালনার দাবি পরিবেশবাদী সংগঠন বেলার। খাল খননের নামে যেভাবে গাছগুলো নিধন হচ্ছে সেটা আসলে আমাদের প্রকৃতি পরিবেশ সুরক্ষার এটা একটা বড় ধরনের বাধা। খাল খননকারী প্রতিষ্ঠান CNRS বলছে, স্থানীয়দের সাথে আলোচনার পরই শুরু হয় খনন কাজ, আর এর উপকার পাবে এলাকাবাসী। ডিজাইন অনুযায়ী যে খালটার লেন্থ ঠিক আছে কিনা, চওড়া আছে, গভীরতা ঠিক আছে কিনা, এতটুকুই দেখতেছি। আর পাশের যে গাছ কাটা বা করা, আমি যতদূর জানি যে যার গাছ তারাই কেটে নিচ্ছে। এখানে পেরিমাটি খুব
কর্দমাক্ত মাটি, সেখানে তো বেগুন আমার সুযোগ নাই, তো পাশ থেকে এরকম 4-5 ফুট জায়গা করে দিতে হবে। কাউকে কোনো চাপ দিয়ে এখন পর্যন্ত গাছ কোনো লোক বলতে পারবে না, তাকে বলা হয়েছে যে আপনি ব্যক্তিগত গাছ কাটেন। খাল খননের ফলে কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয়, গুরুত্বের সাথে দেখা হচ্ছে বিষয়টি, জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। কেউ যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় এবং হলেও সেটা যেন তারা একটা যেন সুন্দর প্রতিকার পায়, সেই বিষয়টাও আমরা অবশ্যই আন্তরিকভাবে যে বিষয়টা দেখব। 15 লাখ টাকা বরাদ্দে জানের পার খালটির 2.1 কিলোমিটার খনন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সোহাগ এন্টারপ্রাইজ। গত মার্চে শুরু হওয়া এই কাজ শেষ হওয়ার কথা রয়েছে 30 এপ্রিলের মধ্যে। সাইফ আহমেদ, যমুনা নিউজ। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াত সমর্থিত জোটের 13 প্রার্থীর মধ্যে 12 জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে ইসি। তবে সরকারি চাকরি ছাড়ার সময় সহ আনুষঙ্গিক তথ্যে অস্পষ্টতা থাকে। এনসিপি প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। প্রয়োজনীয় যুক্তি তথ্য উপস্থাপনের জন্য তাকে বৃহস্পতিবার দুপুর 12টা পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। তবে দেরিতে যাওয়ায় মনোনয়নপত্র নেওয়া হয়নি নুসরাত তাবাসসুমের। সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল অনুযায়ী বুধ ও বৃহস্পতিবার নারী প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই। প্রথম দিনে জামায়াত সমর্থিত জোটের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই হয়। আজ সকাল থেকে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে বিএনপি ও স্বতন্ত্র জোটের নারী প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে। বিশ্ববিদ্যালয় সংঘাত ও উত্তেজনার মাধ্যমে ক্যাম্পাস কুক্ষিগত করার চক্রান্ত চলছে, এমনটাই অভিযোগ করেছেন জাতীয় ছাত্র শক্তির নেতারা। চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল শিবিরের সংঘাতকে কেন্দ্র করে বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় বিজয় 71 হলে 2 সংগঠনের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। আর এর প্রেক্ষিতে বুধবার রাতে জরুরি সংবাদ সম্মেলন করে ছাত্র শক্তি। অভিযোগ করে বলা হয়, দেয়াল লিখনকে উস্কানিমূলক হিসেবে ব্যবহার করা হচ্ছে। গেল 1.5 বছর ছাত্র রাজনীতির স্বর্ণালী যুগ ছিল উল্লেখ করেন ছাত্র শক্তির নেতারা। ছাত্রদল ছাত্র শিবিরকে পুরনো পথে না হাঁটার আহ্বান জানান তারা। সংঘাতময় পরিস্থিতি পরিহারে সব ছাত্র সংগঠনগুলো নিয়ে একটি সামাজিক চুক্তি করার আহ্বানও জানানো হয়। পরে সংঘাত পরিহারে বার্তা দিয়ে দেয়াল লিখন করে ছাত্র শক্তি। দুইটা সংগঠনকে আহ্বান করতে চাই, খুব শীঘ্রই আমাদের আসলে সামগ্রিকভাবে সকল ছাত্র সংগঠনের বসা উচিত এই কারণ আমরা একটা সুন্দর ক্যাম্পাস চাই। আমি বিশ্বাস করি ছাত্রদল বা শিবির কেউ এই বিষয়ে দ্বিমত করতে পারবেন না। প্রয়োজনে এই ক্যাম্পাসে বায়াস হবে এবং সেই বায়াসের ভিত্তিতে আমরা একটি সামাজিক চুক্তিতে যাব। সংঘাত সহিংসতার পথ থেকে ফিরে আসুন, বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতির নতুন কি রূপরেখা প্রণয়ন করা যায়, যে ছাত্রদের কল্যাণে হবে, বিশ্ববিদ্যালয় গবেষণা এবং একাডেমিক পরিবেশ নিশ্চিতে লাভবান হবে, সেই দিকে হাঁটুন। এবার হবিগঞ্জে অনুমোদন ছাড়াই 172 একর জমির ওপরে গড়ে উঠেছে ববান চা বাগান। আর সবুজে ঘেরা সেই চা বাগানের ভেতরেই আবার নির্মাণ করা হচ্ছে অনুমোদনহীন পোলট্রি খামার। অভিযোগ উঠেছে সরকারি টিলা কেটে সমতল করে এগোচ্ছে এই নির্মাণ কাজ, আর এতে করে পরিবেশ ও স্থানীয় জনজীবনের উপরে বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা করছে এলাকাবাসী। যদিও প্রকল্পটি বৈধ জমিতে হচ্ছে বলে আবার দাবি করছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি। সবুজের সমারোহে যেন দগদগে ক্ষত। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিউমদা এলাকার এই চা বাগানটি অনুমোদনহীন। এর ভেতর আবার অনুমতি ছাড়াই নির্মাণ করা হচ্ছে পোলট্রি খামার। সরকারের অনুমোদন না নিয়েই 172 একর জমি জুড়ে ববান চা বাগানটি গড়ে তোলে প্যারাগন গ্রুপ। তাদেরই মালিকানাধীন প্যারাগন এগ্রো লিমিটেড সেখানে নির্মাণ করছে পোলট্রি খামার। স্থানীয়দের অভিযোগ, সরকারি টিলা কেটে সমতল করে এই খামার গড়ে তোলা হচ্ছে। তাদের দাবি, এতে একদিকে যেমন পরিবেশের ক্ষতি হবে, তেমনি হুমকির মুখে পড়বে কৃষি জমি ও জনজীবন। এরই মধ্যে পাহাড় কেটে নির্মাণ কাজ বন্ধের দাবিতে জেলা প্রশাসক সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগও দিয়েছেন এলাকাবাসী। চা বাগানের পরিবেশ নষ্ট করে এই যে ঢুকছেন অসংখ্য চা গাছ, সেইটি যেটা ছায়া গাছ বলে, এই সমস্ত গাছ প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করা হচ্ছে, আমাদেরকে প্রাকৃতিক পরিবেশ থেকে বঞ্চিত করা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর, সরকারি ডিসির খতিয়ানের জায়গা, এই যে লাল মাটি আপনারা দেখতেছেন চতুর্দিকে লাল মাটি, এগুলা ধ্বংস করে এখানে পোল্ট্রি হ্যাচারি করা হচ্ছে। 2 দিকে 2টি টিলার মধ্যস্থলে তারা এক্সকাভেটর দিয়ে মাটি কাটিয়া এখানে কিন্তু সমতল করছে কৃষি জমিকে। কিন্তু এই কৃষি জমিগুলো কিন্তু ডিসির খতিয়ানের জায়গা। এখানে একটা খাল আছে, ওই খালের মাধ্যমে ওইখানে যে আবর্জনা
একটা আপনাদের বড়ছড়া নদীতে পড়বে, ওই বড়ছড়া নদীর সেচের মাধ্যমে এখানে হাজার হাজার জায়গা চাষাবাদ করা হয়। তো এখানে আমরা জানি পানিটা দূষিত হয়ে যাবে, মানুষের চাষাবাদ করতে পারতে না। পরিবেশ রক্ষায় স্থানীয়দের পাশে থাকার আশ্বাস দিলেন ইউপি সদস্য। তবে সরেজমিন পরিদর্শন ছাড়া ট্রেড লাইসেন্স এবং পরিবেশগত ছাড়পত্রের অনাপত্তি দেওয়ার কথা স্বীকার করলেন ইউপি চেয়ারম্যান। এই প্রতিষ্ঠান যদি এখানে স্থাপন করা হয় তাইলে অত্র এলাকাবাসীর যদি ক্ষতি হয়, তাইলে আমাদের সবাই মিলে আলোচনা সাপেক্ষে বাগান কর্তৃপক্ষ অথবা পোলট্রি খামারি যে কর্তৃপক্ষ আছে ওই কর্তৃপক্ষের সাথে আমরা সবাই বৈশা একটা সলিউশনে যাওয়া দরকার। আমরা তো জনগণের বিরোধিতা না। যদি ক্ষতি না হয়, আইনানুগ প্রক্রিয়ায় যদি এটা পরিবেশ বান্ধব একটা বিষয় হয়, তাহলে শিল্প কারখানা প্রতিস্থাপনে যেমন বাংলাদেশ সরকারের কি আছে, জনগণেরও দুইটা চাহিদা আছে। এটা পাহাড়ের ভিতরে তো আমি সূর্যবন যাই নাই, সূর্যবন যাইলে দেখি পরিবেশ অধিদপ্তর তো এখানে সূর্যবন এসে তদন্ত করবে, তো তদন্ত কইরা তো তখন আপত্তি আসলে পরে তো করতে পারবে না। আমিও তো থাকবো, আমিও তো বাধা দেবো। এই বিষয়ে কথা বলতে সেই পোল্ট্রি খামারে গিয়ে কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি। মোবাইলে প্যারাগনের মহাব্যবস্থাপক স্থানীয়দের অভিযোগ অস্বীকার করেন। তার দাবি, গ্রুপের কেনা নিজস্ব জমিতে প্রকল্পটি নির্মাণ করা হচ্ছে এবং পরিবেশসম্মতভাবেই বাস্তবায়ন করা হচ্ছে। মন্ত্রণালয় থেকে জমির লিজ পেয়েছেন বলে দাবি করেন তিনি। আমরা এখানে মানে প্যারাগনের কর্মকর্তারা কেউ নাই, আমরা সিকিউরিটি 6 জন আছি আর একজন বাবুসি, এটাই আর কি। চা বাগান করো সেটা হলো গভর্নমেন্টের আপনার লিজকৃত, সেটা হলো আলাদা জিনিস। আর যেখানে আমি পোলট্রি ফার্মটা করছি, যে শেডটা করছি, সেটা হলো আমার নিজস্ব কাগজের জমি। এখানে পরিবেশের কোনো ক্ষতি হওয়ার কোনো রকম আপনার লক্ষণ নাই, কোনো রকম আপনার ব্যবস্থা নাই। আমাদের লিজ মিনিস্ট্রি থেকে অনুমোদন হয়েছে, বাকি যে প্রক্রিয়া দিন কাজের জন্য আমাদেরকে ঋণ করছে, কাজ না পাইয়া যে তারা এলাকাবাসীকে খেপাচ্ছে, এগুলি তাদের ফাঁস হয়ে যাবে। এদিকে প্রায় 22.5 একর সরকারি টিলা অবৈধভাবে কাটার অভিযোগে ববান্টি এস্টেটের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান সহ 3 জনের বিরুদ্ধে মামলা করেছে উপজেলা ভূমি অফিস। যদিও ভূমি কর্মকর্তা বলেন, যেটুকু জমি নিয়ে মামলা হয়েছে তা সরকারি, বাকিটুকু মালিকানাধীন। তবে নিশ্চিত হতে মাপঝোঁক প্রয়োজন। ভিন্ন থাকে মামলার ভূমিটা সরকারি ভূমি আর পোলট্রির ভূমিটা এই মালিকানা ভূমি, তবে এটা সার্ভে করা প্রয়োজন। উপজেলা প্রশাসন বলছে প্রকল্পটির কোনো অনুমোদন নেই। এমনকি চা বাগানের জন্য এখন পর্যন্ত প্যারাগন বা ববান্টি এস্টেটকে কোনো জমি লিজ দেয়নি সরকার। ইউএনও বলেন, এরই মধ্যে নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জমি উদ্ধারের বিষয়টিও প্রশাসনিকভাবে আলোচনায় রয়েছে। তাদের কোনো অনুমোদন নাই এবং তারা জেলা প্রশাসক বরাবরে তারা আমার কাছে এসেছিল। আমি তাদেরকে পরিবেশের ছাড়পত্র নেওয়ার জন্য বলেছি। এলাকাবাসীরও একটা দাবি হচ্ছে যেন এখানে পোলট্রি ফার্ম না হয়, এবং এর প্রেক্ষিতে আমি নিজে সরজমিন জায়গাটি পরিদর্শন করেছি এবং ওখানকার যারা ম্যানেজমেন্টের অথরিটি ছিলেন আমি ওনাদেরকে বলে এসেছি যেন কাজ যতটুকু হচ্ছে ততটুকু থাকবে এবং এর পরবর্তীতে যেন ওনারা পারমিশন না নিয়ে কোনো কাজ না করেন। প্যারাগন অ্যাগ্রো লিমিটেডের অনুমোদনহীন নির্মাণকে ঘিরে বাড়ছে বিতর্ক। জনমনে প্রশ্ন, অনুমোদন ছাড়া কিভাবে গড়ে উঠছে এ ধরনের প্রকল্প? কিভাবে এতদিন ধরে চলছে চা বাগানের মতো প্রতিষ্ঠান? প্রদীপ দাস সাগর, যমুনা নিউজ, হবিগঞ্জ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। তেহরান শান্তি আলোচনা ও চুক্তির বিষয়ে আগ্রহী, কিন্তু যুক্তরাষ্ট্রের অঙ্গীকার ভঙ্গ, নৌ অবরোধ এবং হুমকি কার্যকর বৈঠকের জন্য প্রধান বাধা, এমন মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মার্কিন নৌ অবরোধের মধ্য দিয়ে শান্তি আলোচনা কেড়ে নেওয়া হয়েছে বলেও দাবি তেহরানের। আবার আলোচনায় ফিরতে পর্দার আড়ালে যুক্তরাষ্ট্র ইরানের যোগাযোগ চলছে বলেও নিশ্চিত করেছেন দুই পক্ষের একাধিক সূত্র। ব্যাক চ্যানেলে চেষ্টা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন মধ্যস্থকারী পাকিস্তান। আর যুদ্ধবিরতির মেয়াদ শেষের আগ মুহূর্তেও ইসলামাবাদে আয়োজন করা দ্বিতীয় দফা শান্তি আলোচনায় যোগ দেয়নি ইরান। শেষ মুহূর্তে একতরফাভাবেই যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে দুই দেশের প্রথম দফা বৈঠকেও ভেস্তে যায় কোনো সমঝোতা ছাড়াই। যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। প্রাণ গেছে এক সাংবাদিক সহ কমপক্ষে 5 জনের। নিহত সাংবাদিকের নাম আমাল খলিল। লেবানন জুড়ে তার ব্যাপক জনপ্রিয়তা ছিল। দক্ষিণাঞ্চলীয় একটি গ্রামে সংবাদ সংগ্রহের সময় তার অবস্থান লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। 2 দফা হামলা চালিয়ে নিশ্চিত করা হয় তার মৃত্যু। বের করে আনা হয় আরও এক বেসামরিকের মরদেহ।
এই ঘটনায় আহত হন জয়নব ফারাজ নামের আরেকজন প্রখ্যাত সাংবাদিক। এছাড়াও দক্ষিণ লেবাননে আইডিএফ এর হামলায় নিহত হয়েছেন এক ফরাসি শান্তিরক্ষীও। ড্রোন হামলা চালানো হয় নবা জায়েদ জেলা ও ইয়াহমার আল শাফিক শহরে। এইসব হামলায় মৃত্যু হয় আরও 2 জনের। এবার ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রসঙ্গ। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভোট গ্রহণ চলছে। প্রথম ধাপে 152টি আসনে জনপ্রতিনিধি নির্বাচন করবেন 3,60,00,000 ভোটার। স্থানীয় সময় সকাল 7টায় শুরু হওয়া ভোট চলবে বিকেল 5টা পর্যন্ত। আর এরই মধ্যে ভোট কেন্দ্রগুলোয় দেখা যাচ্ছে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। এই ধাপে আলোচিত আসনগুলোর মধ্যে রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, মুর্শিদাবাদ এবং দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম। অবাধ আর শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে 3 স্তরের নিরাপত্তা বলয় নিশ্চিত করা হয়েছে। পুলিশ ও অন্যান্য বিভাগের পাশাপাশি মোতায়েন করা হয়েছে সেনা সদস্যদের। আকাশপথে নজরদারি চালাতে বিমান বাহিনীর সদস্যরা তৎপর। ভোটের আগের রাতে নন্দীগ্রাম, দাঁতন ও বারাসাত সহ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত সংঘর্ষের খবর পাওয়া গেছে। আটকও করা হয় বেশ কয়েকজনকে। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে এবার লড়ছেন অনেক হাই প্রোফাইল প্রার্থী। ভবানীপুরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মুখোমুখি বিজেপির শুভেন্দু অধিকারী। গেল নির্বাচনে নন্দীগ্রামে মমতাকে হারিয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। শিলিগুড়িতে সাবেক মন্ত্রী গৌতম দেবের বিপরীতে বিজেপি থেকে লড়ছেন এবার বিধায়ক শঙ্কর ঘোষ। আর বহরমপুরে কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী, খড়গপুরে বিজেপির দিলীপ ঘোষ, মাথাভাঙায় বিজেপির নিষেধ প্রামাণিক সহ ময়দানে রয়েছেন অনেক বাঘা রাজনীতিবিদ। বিধানসভা নির্বাচনের প্রথম ধাপের ভোটাভুটিতে টানটান উত্তেজনা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। সবার দৃষ্টি হেভিওয়েট প্রার্থীদের আসনগুলোর দিকে। কলকাতার ভবানীপুরে মুখোমুখি হচ্ছেন 2 হাই প্রোফাইল প্রার্থী, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও বিজেপির শুভেন্দু অধিকারী। মমতার জন্য ভবানীপুর দীর্ঘদিনের শক্ত ঘাঁটি। সংগঠন, ব্যক্তিগত জনপ্রিয়তা এবং উন্নয়নমূলক কাজ সব মিলিয়ে এখানে তার অবস্থান বরাবরই মজবুত। অন্যদিকে ভবানীপুরে তুমুল জনপ্রিয় শুভেন্দু অধিকারীও। হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে নন্দীগ্রামেও। এখানেও লড়ছেন বিজেপির শুভেন্দু অধিকারী আর তার মুখোমুখি তৃণমূল প্রার্থী পবিত্র কর। আগের নির্বাচনে আসনটিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে হারিয়ে চমক দেখিয়েছিলেন শুভেন্দু। এবারও নন্দীগ্রামে তার বিজয়ের জোর সম্ভাবনা থাকলেও শেষ মুহূর্ত পর্যন্ত জোরদার লড়াইয়ের আশা তৃণমূলের। শিলিগুড়ি আসনেও এবার হতে যাচ্ছে জোর লড়াই। তৃণমূল কংগ্রেস থেকে লড়ছেন গৌতম দেব, যিনি দীর্ঘদিন ছিলেন রাজ্য সরকারের মন্ত্রিত্বের চেয়ারে। গৌতমের বিরুদ্ধে আসনটিতে লড়ছেন আরেক হেভিওয়েট প্রার্থী বিজেপির শঙ্কর ঘোষ। বর্তমানে শিলিগুড়ির বিধায়কের দায়িত্বে আছেন তরুণ নেতৃত্বের এই মুখ। পাণ্ডবেশ্বরে ভোট বাক্সের লড়াইয়ে বিজেপির জিতেন্দ্র তিওয়ারি ও তৃণমূলের নরেন্দ্রনাথ চক্রবর্তী। আগে তৃণমূলের শক্ত সংগঠক জিতেন্দ্র পরবর্তীতে যোগ দেন বিজেপিতে। 2021 সালের নির্বাচনে নরেন্দ্রনাথের কাছে খুব অল্প ব্যবধানে হেরেছিলেন তিনি। অন্যদিকে ব্যক্তিগত জনপ্রিয়তা আর দলীয় সংগঠন দুটোই কাজ করছে বর্তমান বিধায়ক নরেন্দ্রনাথের পক্ষে। বহরমপুরে আবারও বিধানসভা নির্বাচনী ময়দানে প্রার্থী হিসেবে ফিরেছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। প্রতিদ্বন্দ্বী হিসেবে বিজেপির সুব্রত মৈত্র ও তৃণমূলের নারুগোপাল মুখার্জি থাকলেও ব্যক্তিগত ভোট ব্যাংক ও অভিজ্ঞতার কারণে এগিয়ে রাখা হচ্ছে অধীরকেই। খড়গপুর সদরে দীর্ঘদিন পর নিজের ঘাঁটিতে ফিরে লড়ছেন বিজেপির দিলীপ ঘোষ। আগ্রাসী প্রচার এবং স্থানীয় সংযোগ তাকে রেখেছে শক্ত অবস্থানে। একইভাবে মাথাভাঙ্গায় আগের ভোটের ফলাফলের ভিত্তিতে বেশ এগিয়ে রয়েছেন বিজেপির নিশীথ প্রামাণিক। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ। এবার বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজ প্রসঙ্গ। আজ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী শেষ ম্যাচ খেলতে মাঠে নামছে বাংলাদেশ। চট্টগ্রামে সকাল 11টায় শুরু হবে ম্যাচটি। সাগরিকা চেনা কন্ডিশনে ফেভারিট হিসেবেই মাঠে নামবে মেহেদী হাসান মিরাজের দল। বোলারদের দুর্দান্ত ফর্মের সাথে তামিম, শান্ত, লিটন, হৃদয়রা ধারাবাহিকতার সাথে টাইগারদেরকে সিরিজ জেতাতে পারবে এমনটাই আশাবাদ ব্যক্ত করেন পেস বোলিং কোচ শন টেট। ইনজুরিতে প্রথম 2 ম্যাচ মিস করলেও শেষ ম্যাচের আগে মুস্তাফিজ ফিট বলে জানিয়েছেন তিনি। আর সবশেষ ম্যাচে ক্র্যাম্পের শিকার নাজমুল হোসেন শান্ত গতকাল পূর্ণাঙ্গ ট্রেনিং সেশনে অংশ নিয়েছেন। আর সিরিজ জিততে চায় নিউজিল্যান্ডও। দর্শক, এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে।